বাংলাদেশে এবারে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব, নির্বাচন করানো নিয়ে ইউনূসের সরকারের সঙ্গে বিএনপি বিরোধ প্রকাশ্যে, মাঝখান থেকে ঘোলা জলে মাছ ধরতে বরিয়া কট্টরপন্থী দলগুলি। বাংলাদেশে বিএনপির সঙ্গে ইউনূস সরকারের টানাপোড়েন ক্রমশ বাড়ছে। তত্ত্বাবধায়ক সরকারের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম আগে বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। স্পষ্টতই এর ইঙ্গিত ছিল বিএনপির দিকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর পাল্টা এর প্রতিবাদ করেন। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এর পাল্টা সুর চড়িয়েছে তত্ত্বাবধায়ক সরকার। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? এই একই ব্যবস্থাপনা রেখে, একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে, তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই। পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে, তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। নির্বাচন প্রত্যাশা করতেছে একটা বড় প্রজন্ম। বাংলাদেশে এখন লড়াই চতুর্মুখী। ক্ষমতা ধরে রাখার চেষ্টায় তত্ত্বাবধায়ক সরকার, ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি, ক্ষমতা দখলের চেষ্টা করছে জামাত সহ অন্যান্য কট্টরপন্থীরা, ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশে যেভাবে একের পর এক সংখ্যালঘু হামলা ও ভারত বিদ্বেষী জিগির উঠছে, তাতে দেশের অন্য চেহারা প্রকট হচ্ছে বিশ্বের কাছে। বিএনপি স্পষ্ট বুঝতে পারছে, নির্বাচন যত দেরি হবে, কট্টরপন্থীদের দৌলতে দেশ আফগানিস্তান হতে বেশি সময় নেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়করা নতুন রাজনৈতিক দল গড়ে ক্ষমতা দখলের খেলায় যে নামবে না, তারও গ্যারান্টি নেই। এই জায়গা থেকেই দ্রুত নির্বাচনের জন্য সুর চড়াচ্ছে বিএনপি। আদৌ কি তাতে রাজি ইউনূস সরকার, নাকি আবারও গৃহযুদ্ধ? ঘরোয়া কোন্দলের আঁচ বাড়ছে পড়শি দেশে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে বিজেপির জ্যোতি চ্যাটার্জি তো রয়েছেন, এবং আমাদের সঙ্গে ঢাকা থেকে সরাসরি রয়েছেন তানভীরুল মিরাজ রিপন, কনফ্লিক্ট বিষয়ক সাংবাদিক, এবং কলামিস্ট বিপ্লব পাল রয়েছেন আমাদের সঙ্গে। তানভীরুল, যে প্রশ্ন রাখলাম, বাংলাদেশে আদৌ গণতন্ত্র ফিরবে বলে তোমার মনে হয়? আশাবাদী তোমরা? আচ্ছা, ধন্যবাদ সব্যসাচী আমাকে ইনভাইট করার জন্য। আমি একটা ভুলে যাব বলে আমি প্রথমে এই কথাটা বলে দিতে চাই আর কি। ইন্ডিয়া, এটা ইংলিশে আমি বলছি, কারণ ইন্ডিয়া তো অনেক বড় একটা ডাইভার্সিফাইড কান্ট্রি। আমরা ইন্ডিয়ার ডাইভার্সিফিকেশনকে রেসপেক্ট করি, যার ফলে আমাকে ইন্ডিয়ার সমস্ত অডিয়েন্সকে বলতে হচ্ছে তোমার থ্রুতে যে ইন্ডিয়া মেড এ ভেরি সেজ ডিসিশন। দে গেভ জালাম টু দ্য দালাই লামা। অন দ্য আদার হ্যান্ড, India made an awful decision when they gave shelter to a mass killer leader and an autocratic leader, Sheikh Hasina. She is not guilty of the mass killings in the July and August. Also, she should guilty of Ramu tragedy, Bula tragedy, Nasir Nagar attack, and other minority attack in Bangladesh during her period. So, বাংলাদেশে গণতন্ত্র ফিরবার যে ব্যাপার, নিশ্চয় আপনি দেখেছেন যে আপনি আপনার ইন্ট্রোতে বলছিলেন বাংলাদেশে অন্তর্দ্বন্দ্ব চলছে, কোন্দল চলছে। এটা আসলে তেমন নয়। বাংলাদেশে 15 বছর যাবৎ কোনো প্রকার ভিন্নমত প্রকাশের জায়গা ছিল না বলেই আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের মানুষ সেটি ফিল করতে পারেনি যে এখানে অন্যান্য ভয়েস আছে। সুতরাং এখন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি, প্রপার ওয়েতে ডেমোক্রেটিক যে কালচার, যে প্র্যাকটিস, সেটাই মূলত চর্চিত হচ্ছে। আমি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ওয়ান, সো আমি এই জায়গা থেকে এভাবে করে দেখছি বাংলাদেশের ভবিষ্যতের জায়গা থেকে যে ডেমোক্রেটিক ভয়েসগুলোকে বারবার এক জায়গায় পার্টিসিপেশন করছে, পার্টিসিপেটর হিসেবে তার নিজস্ব কথাগুলো বলতে পারছে, সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা সুন্দরভাবে এগুচ্ছে। তবে আমরা চাই প্রত্যেকে আমাদের সেই সুন্দরভাবে অগ্রযাত্রার যে গণতন্ত্র চর্চার যে অগ্রযাত্রা, যে মিশন, যে ভিশন, সেগুলো যেন স্পষ্টভাবে আমার অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো যেন আমাদের বাংলাদেশকে সহযোগিতা করে, যাতে করে আমরা সুন্দর একটি রিজিয়ন তৈরি করতে পারি, সুন্দর একটি ডেমোক্রেটিক ওয়েতে আমরা যেন একটা মুভ ফরওয়ার্ড করতে পারি। আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আমি এটা নিয়ে জ্যোতির কাছেও জিজ্ঞেস করব, এই যে শেখ হাসিনাকে গণহত্যাকারী বলে রিপন যে দাবি করলেন, এবং রিপন একটা কথা বলে দিই যে ভারতের সিদ্ধান্ত অবশ্যই ভারত নেবে, একটি সার্বভৌম দেশ, তোমাদের সিদ্ধান্ত তোমরা নেবে।
কিন্তু কোথাও গিয়ে যখন যে লোকটির হাত ধরে তোমাদের দেশের স্বাধীনতা এলো সেই দেশের মূর্তি ভাঙা হয়, সেই মূর্তিতে প্রস্রাব করা হয়, কালি মাখানো হয়, তখন কোথাও গিয়ে সেই দেশের গলা উঠিয়ে বক্তব্য করার মতন জায়গা কোথাও গিয়ে একটু ধাক্কা খায়। মহাত্মা গান্ধীর সঙ্গে আমাদের অনেক মানুষের অনেক বিভেদ আছে, অনেক মানুষ তার পথে চলতে আগ্রহী নয়, সমালোচনাও করেন, কিন্তু এই দেশের মানুষ, কোনো সম্প্রদায়ের, কোনো রাজনৈতিক দলের মানুষ কল্পনাও করতে পারবে না যে সেই মানুষটার মূর্তি ভাঙা হবে। এই দেশের মানুষ সাধারণত কল্পনা করতে পারবে না বাংলাদেশের পতাকা পোড়ানো হবে, মাটিতে রেখে মারানো হবে। বাংলাদেশে সেটা হয়েছে। ফলে গণতন্ত্রের বিষয়টা আমি তোমার কাছ থেকে আরও নেব, জানবো। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকো। খুব সংক্ষেপে জ্যোতি, রিপন যে কথাটা বলছিলেন। না, আমি শুনছিলাম ইন্ডিয়া শুধুমাত্র আপনার শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি বা দালাই লামাকে আশ্রয় দেয়নি, ইন্ডিয়া নাজিবুল্লাহর ফ্যামিলিকেও আশ্রয় দিয়েছে। এবং ইন্ডিয়া যখন পারসিকিউটেড জুস, ইহুদি কমিউনিটি যখন সারা বিশ্বে আক্রান্ত হচ্ছেন, তখন হচ্ছে এই কান্ট্রি, এই মাটি তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছিল। সেই জন্যে ইসরায়েলের পার্লামেন্টে এবং যে লিখিত যে সংবিধান রয়েছে, সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে যে থ্যাংক ইউ ইন্ডিয়া, ইউ আর দ্য অনলি কান্ট্রি who have been given a shelter। তো সুতরাং ইন্ডিয়ার একটা দীর্ঘ হিস্ট্রি রয়েছে যারা পারসিকিউটেড, যারা নিপীড়িত, নির্যাতিত, তাদেরকে আশ্রয় দেওয়ার। এক, দুই হচ্ছে যারা ক্ষমতায় যায়, আপনার মনে থাকবে তারাই স্বৈরাচারী হয়ে যায়। এতগুলো পুলিশ হত্যা হলো, কই আপনারা তো বলছেন না তার বিচার হওয়ার কথা। আজকে প্রথম আলোর অফিসের সামনে, যেটা আপনাদের লিডিং নিউজ পেপার, তার সামনে গরুর মাংস কেটে ওই হিন্দুদের কাছেও পাঠানো হলো। দুই, তিন হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু, তার আইনজীবীকে যেভাবে মারা হলো, একটা আইনের যে মিনিমামটুকু রাইটস, সেই রাইটসটুকু পাবেন আজকে বাংলাদেশে। আজকে হিন্দুদেরকে যেভাবে আপনার রিজাইন করানো হচ্ছে, হিন্দুদেরকে যেভাবে আপনার হত্যা করা হচ্ছে, হিন্দুদেরকে 5ই আগস্টের পরে যেভাবে মারধর করা হয়েছে, তার কোনো বিচার হয়নি। সুতরাং যে ক্ষমতায় যায় সেই স্বৈরাচারী হয়। এক, আর দুই হচ্ছে ইউনিস হচ্ছে ডিপ স্টেটের এজেন্ট। আজকে 550 কোটি টাকা তার মানি লন্ডারিং এর টাকাকে যাতে কিনা ডাইভার্সিফাই করে তার সেই মানি লন্ডারিং এর কেস থেকে নিজেকে মুক্ত পাওয়া যায়, তার জন্য ডিপ স্টেটের এজেন্ট হিসেবে বাংলাদেশে পাঠানো হয়েছে। আমরা আলোচনাটা অন্য পথে গিয়ে দিলাম, রিপন একটু আলোচনাটা অন্যদিকে, শুরুতেই রিপন ব্যাটিংটা অন্যদিকে হয়ে গেল। এবং রিপনকে জানিয়ে রাখি, চিটাগং গণহত্যার মামলাও খালেদা জিয়ার বিরুদ্ধে রয়েছে। ফলে আমরা এই বিষয়ে যাচ্ছি না। আমি তোমার কাছে আবারও আসবো, যে প্রশ্নটা নিয়ে শুরু করেছিলাম, এটা আমি বিপ্লবদার কাছে আসবো। যে পরিস্থিতি বাংলাদেশে অন্তর্দ্বন্দ্বের বিষয়টা, গণতন্ত্র নিয়ে কতটা আশাবাদী হতে পারে বাংলাদেশ? দেখো, যে কোনো মুসলমান দেশে গণতন্ত্র নিয়ে আশাবাদী হওয়া যায় না। প্রায় 51টা মুসলিম দেশ আছে, তাদের অধিকাংশ দেশে গণতন্ত্র নেই। যে কটা দেশে, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় গণতন্ত্র আছে, সেগুলো মোরালেস ইলেক্টেড অটোক্রাসি। এর একটা মূল কারণ হচ্ছে যে গণতন্ত্র মানে কি? জনগণের অথরিটি, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিদের অথরিটি। সেটা তো ইসলামের স্বীকৃতি নয়। ইসলামের স্বীকৃত একমাত্র কোরআন এবং আল্লাহর অথরিটি, যেটা আমি বলছি না বাই দ্য ওয়ে, এটা ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খেমেনি বলেই ছিলেন যে কোনো যারা ইসলামকে ভালোবাসে তারা গণতন্ত্র চাইতে পারে না। এটা কিন্তু আমার কথা না, এগেন আয়াতুল্লাহ খেমেনির কথা। আজকে বাংলাদেশের যেখানে 80% লোকজন শরিয়া চাইছে, শরিয়া ল চাইছে, সেখানে তো গণতন্ত্র নিয়ে কি হবে আমি তো বুঝতে পারছি না। মানে গণতন্ত্র কি করে? আইন প্রণয়ন করে। তো আইন তো যেখানে তারা চাইছে শরিয়া আইন, সেখানে আমি একটু রেসপেক্ট দেখে কথা বলি। যে কোনো এক্সপার্টাইজ তৈরি করতে হলে, পাশাপাশি যদি কোনো রাজনীতি ব্যক্তি তার রাজনীতির নেতৃত্ব দিতে হলে, তাকে অ্যাটলিস্ট ফ্যাক্ট চেকিং টুলসটা মাথায় রাখতে হয়। আমরা বাংলাদেশের কেউ শরিয়া ল চাই এরকম কোনোভাবে কোনো স্পষ্ট তৈরি হয়। ধন্যবাদ। বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে তাতে পরিষ্কারভাবে, এগুলো আন্তর্জাতিক জরিপ বলছে, 80% লোক শরিয়া আইন অর্থাৎ ইসলামিক আইনে বসবাস করতে চায়। এবং বাংলাদেশে একটা বৃহৎ অংশ ইরানিয়ান স্টাইলে ইসলামিক গণতন্ত্র চায়, যা সুপ্রিম হবে শরিয়া। তো অবভিয়াসলি যেখানে লোকজন নিজেই গণতন্ত্র চাইছে না ভাই, সেখানে তুমি কি করে কিছু বুদ্ধিজীবী লোক যারা হয়তো ততটা ইসলামপন্থী নয়, তারা গণতন্ত্রটাকে চাইছে, আমি মানছি। আজকে উপদেষ্টাদের মধ্যে কারা আছে? তারা অধিকাংশই তো প্রথম আলোর কলামিস্ট ছিল।
আর বাংলাদেশের এই যে দ্বন্দ্বটা তো এটা নয়, এটা তো শুরু থেকেই গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্রের দ্বন্দ্ব বাংলা থেকে চলে আসছে। বিএনপি ক্ষমতায় থাকুক, সেনাবাহিনী ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, আপনি বলুন কে বাংলাদেশে গণতন্ত্রের জন্য কাজ করেছে? আমেরিকায় যখন প্রথম সরকার প্রতিষ্ঠিত হয় আজ থেকে 200-250 বছর আগে, জর্জ ওয়াশিংটন, আপনি ইতিহাস পড়লে দেখবেন তিনি প্রথম থেকেই চেষ্টা করেছেন গণতন্ত্রের জন্য, নিজের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছেন। সেখানে শেখ হাসিনার পরিবারই বলুন আর তাদের বিএনপি পরিবারই বলুন, সবাই নিজেদের ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে। সো হোয়াট ইজ দ্য অ্যাটেম্প্ট ফর ডেমোক্রেসি? গিভ মি এক্সাম্পল। 1 মাসের জন্য বাংলাদেশ গণতন্ত্রের জন্য চেষ্টা করেছে, যেখানে একটা কৃষ্ণপ্রভুর মতো একজন ব্যক্তি উকিল পর্যন্ত আপনি দিতে পারছেন না। একদম বিপ্লব তোমার থামাতেই হচ্ছে, আমাদের আলোচনা করতে সময় বড্ড কমে গেছে, ফলে আমি রিপনকে 1 মিনিট দিতে পারবো। রিপন, আমি প্রথমত বলে রাখি যে সব্যসাচী, এখানে যে আলোচনাগুলো হচ্ছে গণতন্ত্র রক্ষা করার বিষয় বা গণতন্ত্র ফিরে পাওয়ার বিষয় বা গণতন্ত্রকে সমুন্নত রাখবার বিষয়ে যে কথাগুলো বলা হচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক জরিপের কথা বলা হচ্ছে, কিন্তু রিপন আমরা বিতর্কে না গিয়ে আমি তোমার কাছে যে প্রশ্ন রাখতে যাবো, আমি তোমার কাছ থেকে অ্যানালিসিসটা চাইবো। যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন এই মুহূর্তে বাংলাদেশে, গণতন্ত্রের সম্ভাবনা কতটা দেখছো? বাংলাদেশের গণতন্ত্রের সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আমি বলি বাংলাদেশে এখন মানুষ তার ভয়েসটা দিতে পারছে, কথাটা বলতে পারছে, জাস্টিসটা এনশিওর করার জন্য কথা বলতে পারছে, ক্রিটিক তৈরি করতে পারছে, ন্যারেটিভ তৈরি করতে পারছে। ইভেন আওয়ামী লীগের লোকগুলো তো এখনও, আমি পলিটিক্যাল কোনো পার্টি না, আমি চাই প্রত্যেকজনে পার্টিসিপেট করুক, কিন্তু সে জায়গায় তার ন্যারেটিভটা দিতে পারছে না। তো সে কারণে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর, এবং ভারতের উচিত তার পার্শ্ববর্তী দেশটাকে আরও বেশি স্টাবল রেখে, আরও বেশি সুন্দরভাবে তার গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধু হিসেবে রেখে এগিয়ে যাওয়া। এখানে আওয়ামী লীগের পক্ষে বা বিএনপির পক্ষে বা জামাতের বিরুদ্ধে বা ইউনিট সরকারের বিরুদ্ধে ল্যান্ডস্কেপ তৈরি করে বা কোনো প্রকার ন্যারেটিভ তৈরি করে এটাকে ভলাটাইল করার কোনো নেই। সুতরাং এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা সুন্দরভাবে চলমান আছে। তবে সমস্ত দেশে গণতান্ত্রিক প্যারামিটারগুলো অনেক বেশি ভালো থাকে, আবার অনেক সময় ডাউন থাকে, কিন্তু বাংলাদেশ তো শুরু করেছে নতুনভাবে আরেকবার, যেখানে শেখ হাসিনা তার বাবা যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষা পূরণ করেছে, সেখানে তার বাবার যে স্পিরিট সেটাকে সে রেসপেক্ট না করে সে ভায়োলেট করেছে এটা বরং, এবং তিনি বরাবরই বাংলাদেশকে নির্যাতন, বাংলাদেশের মানুষের সমস্ত মানুষের কণ্ঠস্বরগুলোকে একেবারে চেপে ধরেছে। একদমই রিপন, তোমাকে থামাতে হচ্ছে, আমার সময় একদম শেষ। বিপ্লব দা, জ্যোতি, রিপন, তোমাদের অনেকই ধন্যবাদ। রিপন যে কথাটা বললো যে গণতন্ত্র নিয়ে বাংলাদেশ অবশ্যই আশাবাদী, এবং শেখ হাসিনা তার বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেনি তার পদক্ষেপে, কিন্তু তার বাবাকে বাংলাদেশের বাকি মানুষরা কতটা শ্রদ্ধা জ্ঞাপন করলেন সেটা আমরা দেখছি। এবং রিপন যেরকম বললেন যে গণতন্ত্র, সবার বাক স্বাধীনতা, সংখ্যালঘুদের বাক স্বাধীনতা থাকবে, চিন্ময় কৃষ্ণপ্রভুর বাক স্বাধীনতা থাকবে, এটাই আশা থাকলো। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।